আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এমন অবস্থা তৈরি করছে যেন নির্বাচন ব্যাহত হয়। আর কিছু দল নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে হবে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। বিকেলে কাকরাইল মোড় থেকে র্যালি শুরু হয়। র্যালিটি শান্তিনগর, মৌচাক, মগবাজার, বাংলা মোটর দিয়ে অগ্রসর হয়। এতে অংশ নেয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী। স্লোগানে মুখরিত দীর্ঘ এই র্যালি শেষ হয় রাজধানীর কারওয়ানবাজার সার্ক ফোয়ারা মোড়ে গিয়ে। র্যালির আগে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন জ্যেষ্ঠ নেতারা। বাংলাদেশকে আবার নতুন করে তারা বাকশাল ২ এর শৃঙ্খল থেকে মুক্ত করেছে। যে আন্দোলনের পুরোধা ছিলেন আমাদের জনাব তারেক রহমান। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। বরং আপনারা বারবার চেষ্টা করেছেন 1947 সাল থেকে, সেই সময়ের স্বাধীনতা আন্দোলন আপনারা করেন নাই, জনগণের বিরুদ্ধে গিয়েছেন। ৭১ সালে জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এখনো জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ প্রসঙ্গ টেনে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকারি নির্বাচন ব্যাহত করতে চাইছে। দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। জামাতকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। হুঁশিয়ারি দেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, গণভোটও হতে হবে একই দিনে। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। জামাত গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, তারা জনগণের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছে। খান আলামিন, আরটিভি, ঢাকা। এদিকে আজ সকালে গণঅভ্যুত্থানের পর গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত ষড়যন্ত্র চলুক ৭ নভেম্বরের মতো ঐক্যবদ্ধ থেকে সামনের দিকে এগিয়ে যাবে বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, আধুনিক বাংলাদেশের ভিত রচনা করেছিলেন বলেই দেশের মানুষের কাছে এত জনপ্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। আধিপত্যবাদের ষড়যন্ত্রকে বানচাল করার দিন ৭ নভেম্বর। ৭৫-এর এই দিনটিতে সিপাহী জনতার বিপ্লব গৃহবন্দী থেকে মুক্ত করেছিল আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলার রাখাল রাজা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে বিএনপি নেতাকর্মীদের। অংশ নেন দলটির জাতীয় নেতৃবৃন্দ। পরে গণমাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনার সফলতা তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একদলীয় বাকশাল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেন। সেখানে মাত্র 4টি সংবাদপত্র ছিল, সেটাকে তিনি মুক্ত করে দেন। অন্যদিকে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন, জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন এবং একই সঙ্গে অর্থনীতিতে মুক্ত বাজার অর্থনীতি চালু করেন। এই হয়েছিল শুরু বাংলাদেশের অগ্রযাত্রা।
তার দাবি, আবারও দেশে গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকম ভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই 7ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে। সে সময় 7 নভেম্বরকে ধারণ করে দলের নেতাকর্মীদের সামনে এগিয়ে চলার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বাংলাদেশের ইতিহাসের মোড় ঘোরানোর দিন 7ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের এই দিনে জিয়াউর রহমান মুক্তির মশাল হয়ে জ্বলে উঠেছিলেন ব্যারাক থেকে সাধারণের অন্তরে। মুজিব সরকারের অদূরদর্শিতা আর অব্যবস্থাপনার অন্ধকারে আশার আলো দেখান জিয়াউর রহমান, যদিও পরবর্তীতে তার স্মৃতি মুছে ফেলতে হয়েছে নানা ষড়যন্ত্রে। তবে সে জাল ছিঁড়ে জিয়াউর রহমান জায়গা করে নিয়েছিলেন মানুষের মনে। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস নিয়ে মাইদুর রহমান রুবেলের প্রতিবেদন। মেজর জিয়াউর রহমানের এই ঘোষণায় বাংলার মানুষ প্রতিরোধের দেয়াল গড়ে তোলে পাকিস্তানের বিরুদ্ধে। শুরু হয় মুক্তিযুদ্ধ, অথচ মুক্তিযুদ্ধের অন্যতম নায়ককে খলনায়ক বানানোর এমন কোনো চেষ্টা নেই যা করেনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার। 1975 নভেম্বরের শুরুতে যে অনিশ্চয়তা, শঙ্কা ঘিরে ধরেছিল দেশকে, তার অবসান ঘটে 7ই নভেম্বর। রেডিওতে যখন জিয়াউর রহমানের মুক্তির খবর প্রচার হতে থাকে, বাড়তে থাকে তার জনপ্রিয়তা। প্রদীপের আলোয় চলে আসেন তিনি। জাসদের কর্নেল তাহের জিয়ার কাঁধে বন্দুক রেখে ক্ষমতার পাখি শিকার করতে চেয়েছিলেন। ঘটনা প্রবাহের শেষ অঙ্কে জেনারেল জিয়া নেতার ভূমিকায় অবতীর্ণ হন। সবকিছু চলে আসে তার নিয়ন্ত্রণে। সেনাবাহিনী ও জনসাধারণের মধ্যে জনপ্রিয় ছিলেন জিয়া, যে কারণে শেষ পর্যন্ত কর্নেল তাহের টিকতে পারেননি। জাতির উদ্দেশ্যে দেয়া বার্তায় জিয়াউর রহমান বলেছিলেন, দেশের ক্রান্তি লগ্নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ও সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করতে হয়েছে। আওয়ামী লীগের সরকারের না থাকার কারণে দেশে একটা প্রশাসনিক শূন্যতা ছিল। জনগণ এবং সৈনিকদের অনুরোধে জেনারেল জিয়াউর রহমান এই শূন্যতা পূরণে এগিয়ে আসেন এবং সিপাহী জনতার সমর্থন নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। 3 নভেম্বরের অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি যখন জটিল হয়ে ওঠে, তখন 7 নভেম্বর অবধারিত হয়ে পড়ে সিপাহী বিপ্লবের। চরম অস্থিরতা আর অনিশ্চয়তার মধ্যে জিয়াউর রহমান শক্ত হাতে হাল ধরেন বলে জানান বিএনপি মহাসচিব। কিছু দেশপ্রেমিক কর্মকর্তা তারা প্রথম বিদ্রোহটা করে, তারা তখন জিয়াউর রহমানকে অ্যারেস্ট করে, হাউস অ্যারেস্ট করে রেখে দিয়ে তারা একটা তারা গটিয়ে রেভলিউশন করার চেষ্টা করে, সিপাহীরা সেটাকে বন্ধ করে। তো সেই জন্য এটা একটা বড় টার্নিং পয়েন্ট। এবং সেই টার্নিং পয়েন্টটা ছিল টুয়ার্ডস ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সোভারেনিটি অফ বাংলাদেশ। 7 নভেম্বর জিয়াউর রহমানের সমর্থনে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি রাজপথে নেমে আসেন সাধারণ মানুষ। শুধু স্বাধীনতার ঘোষণাই নয়, স্বাধীনতা যুদ্ধের শুরুতে জিয়াউর রহমান বিদ্রোহ করে রণাঙ্গনে লড়াই করেন। ভাগ্য সাহসীদের সঙ্গেই থাকেন। 1975 নভেম্বরে তার বন্দিদশা থেকে মুক্তি রাষ্ট্র ক্ষমতার চূড়ান্ত ধাপে এগিয়ে দেয়। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। হারিয়ে যাওয়া স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের দিন 7ই নভেম্বর, এমন মন্তব্য করে রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, এর মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথ উন্মোচন করেছিলেন জিয়াউর রহমান। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধ ও 7ই নভেম্বরের চেতনাকে ধারণ করেই এগিয়ে চলছে বিএনপি। খান আলামিনের আরও একটি রিপোর্ট। 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থানে জিয়াউর রহমানকে মুক্ত করে ট্যাঙ্ক নিয়ে ঢাকার রাজপথে বেরিয়ে পড়েন সিপাহীরা। তাদের ফুল দিয়ে বরণ করে নেয় জনতা। উৎসবের নগরীতে পরিণত হয় পুরো শহর, এমনকি গোটা দেশ।
ইতিহাসের পাতায় ঠাঁই করে নেয় ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস হিসেবে। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে যে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান, তা থেকে মুক্তি মেলে ৭ই নভেম্বর। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেন, এই দিনে পুনরুদ্ধার হয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব। ৭ই নভেম্বর ছিল বাংলাদেশের হারিয়ে যাওয়া স্বাধীনতা এবং সার্বভৌমত্ব পুনরুদ্ধারের একটা দিন, এবং সেই পুনরুদ্ধারের দিনটাই জনগণ সেলিব্রেট করেছিল। জাতির ইতিহাসে অনেক দিনই যায়, অনেক রাতই কেটে যায়, কিন্তু কোনো কোনো দিন সেটা বিশেষ তাৎপর্য নিয়ে আসে। ৭ নভেম্বর সেই রকম তাৎপর্য নিয়ে এসেছিল। তিনি বলেন, জিয়াউর রহমান সেনাবাহিনীর প্রধান হয়েও উপলব্ধি করেছিলেন দেশের স্থিতিশীলতার জন্য সেনা শাসন নয়, প্রয়োজন গণতন্ত্র। একজন সামরিক জেনারেল দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, এবং এই গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ফলে আওয়ামী লীগও নতুন করে কাজ করার, সংগঠিত হওয়ার সুযোগ পেয়েছে। কাজেই এই যে ব্যবস্থা তিনি করলেন, এতে তিনি কাউকে এক্সক্লুড করেন নাই, বাদ দেন নাই, সকলকেই রেখেছিলেন। বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ বলেন, বিএনপির রাজনীতির ভিত্তি মুক্তিযুদ্ধ ও ৭ নভেম্বরের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা এবং ৭ই নভেম্বরের চেতনা দুইটাকে ধারণ করেই আমাদের বিএনপির যে গঠনতন্ত্রের আমাদের যে মূল নীতিগুলো। অতএব এটা এখনও আমরা যে রাজনৈতিক দল হিসাবে সবচেয়ে জনপ্রিয় দল, জনগণ যে আমাদেরকে ভালোবাসে, ওই বিএনপির আদর্শের উপরে ভালোবাসে। জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ না করায় দেশ বেশি দূর এগোয়নি মন্তব্য করে তারা বলেন, এর ফলে এখনও নানা সমস্যায় ভুগছে দেশ। খান আলামিন, RTV, ঢাকা। গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউস প্রাঙ্গণে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, সংসদ নির্বাচনের আগে গণভোট অথবা সংসদ নির্বাচন গণভোট একসঙ্গে হবে কিনা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। তবে আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর শক্তি কারোই নেই। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশে যে আগে একটা পলিটিক্যাল সমস্যা হয়েছিল, যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের, সেটা থেকে উত্তরণ হয়ে বাংলাদেশের ডেমোক্রেসি একটা সলিড ফাউন্ডেশন পাবে। ইন্টারিম গভর্নমেন্টই থাকবে, ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারেই এই ইলেকশনটা হবে। এটা খুবই ক্লিয়ার। এই ইলেকশনের বাংলাদেশের ইতিহাসে one of the best election হবে। তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে চায় বাংলাদেশ জামায়াত ইসলাম। দেশের শীর্ষ 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনার আয়োজনে কথা বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। একই অনুষ্ঠানে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। এ সময় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরা বিজয়ী হওয়ার পেছনে জুলাই গণঅভ্যুত্থানকে কৃতিত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা জড়ায় পড়েন, তারা অংশ বসান, অসৎ উপায়ে রুজি করেন। আমরা সততার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই। এখানে 1% কোনো ফেইলিওর এই জাতি দেখতে চায় না। ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এটাকে থামিয়ে দেওয়ার জন্য সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। ফ্যাসিবাদী কাঠামো রয়ে গেছে বলে ঐকমত্য প্রক্রিয়া শেষ হওয়ার পরও একমত হওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। আসলে এই অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন কোনো কিছুই আসলে সবকিছুই ব্যর্থ। যদি শেষ রিয়েল চেঞ্জটা দেখতে না পায় এবং এই পরিবর্তনের, এই অভ্যুত্থানের সুফলের ভাগিদার যাতে প্রত্যেকটা ব্যক্তি যদি না হয়, সুফলের ভাগিদার যদি কিছু রাজনৈতিক দল হয়, কিছু বিশেষ ব্যক্তি হয়,
মুষ্টিমেয় কিছু মানুষ হয়, তাহলে কিন্তু এটা আসলে কোনো পরিবর্তন হলো না এবং জনগণ আবারও রাস্তায় নামবে, তরুণেরা আবারও রাস্তায় নামবে এবং জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে, জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। গাজীপুরে বর্মি ইউনিয়নে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইনামুল হক মোল্লাকে গ্রেপ্তারের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন সেনাবাহিনী। সকালে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান। এ সময় গ্রেপ্তারের বিষয়টিকে রাজনৈতিক রূপ না দিয়ে তাকে অপরাধী হিসেবে দেখার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার রাতে এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় তার 6 সহযোগীকে। শ্রীপুর থানায় কয়েকটি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে এনামুলের বিরুদ্ধে। সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয়। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের পক্ষে। যারা এই ব্যাপারে অপপ্রচার করছে এবং অপপ্রচারের প্রশ্রয় দিচ্ছে, আমরা মনে করি এদেরও কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা থাকতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ধরনের ভুয়া ও মিথ্যা প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়। বাহিনীটি এর আগেও একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করেছিল। যারা আগামী নির্বাচনে বাধা প্রদান করে, বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম নগরী বিপ্লব উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, আগামী সংসদ কেমন হবে তা কিছু দল নির্ধারণ করতে পারে না। নির্বাচিত সরকার গঠনের আগ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। 1975 সালের 7 নভেম্বর জিয়াউর রহমান যেভাবে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজও তেমনভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার আহ্বান জানান আমির খসরু। জনমনে প্রশ্ন আজকে উঠেছে, এই দুই দলের অন্তর্খণ্ডকে কেউ ব্যবহার করে আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করার কেউ চেষ্টা করছে কিনা। আপনাদের সকলকে চোখ কান খোলা রাখতে হবে। যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বিলম্বিত করছে, তারা গণতন্ত্রের শত্রু। তারা বাংলাদেশের অধিকারের বিরুদ্ধে কাজ করছে। সবজির দাম কমায় বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও হঠাৎ পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ। 65 থেকে 70 টাকার পেঁয়াজ এক সপ্তাহের কেজিতে বিক্রি এখন হচ্ছে 110 থেকে 120 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ সংকটের কারণে পেঁয়াজের এই মূল্য বৃদ্ধি। আয়ের সাথে দামের এমন ভারসাম্যহীনতায় বেড়েছে ক্রেতাদের উদ্বেগ। এই অবস্থায় সরকারকে দ্রুত বাজার তদারকি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার পরামর্শ ক্রেতাদের। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়, কিন্তু খুচরা বাজারে পেঁয়াজের বাড়তি দামে স্বস্তি নেই ভোক্তাদের। হাতের নাগালের মধ্যে থাকা পেঁয়াজ এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 30 থেকে 40 টাকা। 550 টাকা পাল্লা নিচ্ছি, তো 500, 480, 450 হইলে মোটামুটি স্থিতিশীল মনে হয়। হাটে আমদানি খুবই কম হয়েছে, ঢাকা তো আমদানি কম হলেই এই একটা 10 টাকা কেজি, আবার 15 টাকা হইতে দেরি হয় না। এদিকে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সিম, বেগুন, করলা সহ বিভিন্ন সবজির দাম কেজিতে 20 থেকে 25 টাকা কমেছে। ফলে অনেকটা স্বস্তির শ্বাস ফেলছেন ক্রেতারা। তবে টমেটো, গাজর সহ কিছু সবজির দাম এখনো চড়া। টমেটোটা 140 থেকে 120 টাকা কেজি, আর কাঁচা সবজি যা আছে 50-60 টাকার ভিতরে আছে। কমে আসাই উচিত আমি মনে করি, কারণ আরেকটু কমে আসলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। মাছের বাজারে দাম কিছুটা বাড়লেও ক্রেতা বিক্রেতাদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ ও চিংড়ি মাছ। ছোট সাইজের মাছগুলা অনেক দাম কম, খালি বড় মাছটা একটু কম নদীতে, এই কারণে দাম একটু বেশি। মাছের দাম অবশ্যই বেশি লাগছে আমার।
আগের তুলনায়। এছাড়া স্থিতিশীল ডিম, মুরগি সহ বেশ কিছু মুদি পণ্যর দাম। তবে বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি ভোক্তাদের। হাসান মাহমুদ, RTV, ঢাকা। চট্টগ্রামে বিএনপির গণসংযোগে গুলি করে সরওয়ার বাবলাকে হত্যার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া রাউজানে গোলাগুলির ঘটনায় 3 জন এবং বায়েজিদে এক অটোরিকশা চালককে গুলি করায় 1 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে সরওয়ার হত্যার মূল হোতাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। দুপুরে র্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের রিপোর্টে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বুধবার চট্টগ্রাম 8 আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে প্রকাশ্যে গুলি চালায় দুর্বৃত্তরা। বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ হলেও ঘটনাস্থলে প্রাণ হারান সারোয়ার বাবলা নামে এক যুবক। পরিবারের মামলার প্রেক্ষিতে নগরের বাইজিদ হাজিরপুর এলাকা থেকে এজাহারভুক্ত আসামি আলাউদ্দিন ও হেলালকে গ্রেফতার করা হয়। আর রিকশা চালককে গুলি ও রাউজানে গুলির ঘটনায় আরও 4 জনকে গ্রেফতার করা হয়। গুলিতে নিহত সারোয়ারের বিরুদ্ধে অস্ত্র চাঁদাবাজির 15টি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান এই র্যাব কর্মকর্তা। 8 জনকে আসামি করে মামলা করা হয়। আলাউদ্দিন এবং হেলাল তাদেরকে গতকাল রাত্রে ঘটনার 34 ঘন্টার মধ্যে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী সহ জ্যাকি ও জনি নামে আরও 2 জনকে, মোট 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ইদ্রিস নামক একজন অটোরিকশা চালককে দুর্বৃত্ত কর্তৃক গুলি করা হয়। রাজ নামক একজন ব্যক্তিকে গতকাল রাত্রে ঘটনার 12 ঘন্টার মধ্যে র্যাব 7 কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযানের পাশাপাশি জেলে থাকা ছোট সাজ্জাদের সঙ্গে দ্বন্দ্বে বাবলা খুন হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে র্যাব। সবার বিরুদ্ধে মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে জনসংযোগ করতে পারেন সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার সহ নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে র্যাব। এদিকে গুলিতে আহত এরশাদুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV। দেশজুড়ে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। রোগী ও তাদের স্বজনরা বলছেন সরকারের কার্যকর পদক্ষেপ না থাকায় বাড়ছে ডেঙ্গু রোগ। এতে করে আর্থিক ক্ষতিসহ নানা ভোগান্তিতে পড়ছেন তারা। বাসাবাড়ির আশপাশে মশার উপদ্রব বাড়ার পাশাপাশি মহাখালী করোনা বিশেষায়িত হাসপাতালেও মশার উপদ্রব রয়েছে বলে অভিযোগ করেন রোগীর স্বজনরা। তারা বলেন হাসপাতালে চিকিৎসা নিতে এসেও মশার কামড় খেতে হচ্ছে। সে সাথে নানা অপরিষ্কার অপরিচ্ছন্নতার অভিযোগ করে রোগীর স্বজনরা বলেন স্থানীয় পর্যায়ে সঠিক চিকিৎসা পেলে ভোগান্তি নিয়ে ঢাকার হাসপাতালগুলোতে আসতে হতো না রোগীদের। পুরা চারিপাশে মশা গেন 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 করতে থাকে। আর ওয়াশরুমের অবস্থা তো খুবই খারাপ, মানে একদম জঘন্যতে জঘন্য। আপনার ঢোকার আগে এতখানিক পানি। এই হাসপাতালের অবস্থা খারাপ, পরিবেশ বিশেষ করে টয়লেট পানি পড়ে থাকে, ভিজা, মশা, প্রচুর মশা। নিজস্ব এলাকায় পাইলে আমি তো এত দূর আসতাম না, আমার খরচটা আরো কম হইতো। আমার পাশে যদি বাসা থাকতো আমি গায়ে গোসল করে সুন্দর আমার সন্তানের কাছে আসতে পারতাম। জ্বরটা কমে না, নিয়ন্ত্রণে আসে না। আপনার আমার বাচ্চারা নিয়ে তো আমরা পুরা অনেকটাই হতভম্ব হয়ে গেছি, কারণ ওর জীবনের কঠিনতম বাস্তবতা যখন শৈশবেই আঘাত হানে তখন অনেকের পথই হারিয়ে যায়। তেমনি এক তরুণ পাবনার ঈশ্বরদীর বুদ্ধি প্রতিবন্ধী সাগর, যিনি এক যুগ আগে হারানো বাবা মায়ের জন্য আজও অঝরে কাঁদেন কবরের পাশে বসে। সেই কান্নার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমবেদনা ঢল নামে চারিদিকে। তার পাশে থাকার কথা জানিয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলা প্রশাসন। সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্ট, সহায়তা করেছেন ঈশ্বরদী প্রতিনিধি বাইজিদ বুস্তামি। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন যুবক সাগরের এমন বুকফাটা আর্তনাদ অশ্রু গড়াবে যে কারো চোখে। এক যুগে হয়তো বাবা মার কবর শুকিয়ে গেছে, শুকোয়নি সাগরের চোখ। স্নেহের টানে আর মনের অভ্যক্ত যন্ত্রণা নিয়ে প্রায় তিনি ছুটে যান কবরস্থানে। তাকিয়ে থাকেন শূন্য দৃষ্টিতে, কখনো বা অঝরে করেন কান্না। 2013 সালে তার কিশোর বয়সেই মারা যান বাবা সুরজ ব্যাপারী। মাস পেরুতেই তার সঙ্গী হন মা ঝর্ণা খাতুনও। একদম অসহায় হয়ে পড়েন এই প্রতিবন্ধী কিশোর। আব্বা মা নাই,
কখনো আত্মীয় স্বজনের দেয়া দুমুঠো ভাত, কখনো প্রতিবেশীর দেয়া কলা, বিস্কুট বা পাউরুটি খেয়ে কাটে সাগরের দিন। অনিয়মে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। ঘুরে বেড়ান হাটবাজার, রাস্তা, পাড়া মহল্লায়। মুল্লুক চাঁদ নামে এক নিকট আত্মীয়ের দোকানে কাটে তার বেশিরভাগ সময়। বছরখানে ভুগছিল, ভোগার পরে ওর আব্বা মারা গেছে, মারা যাওয়ার পরে 1 মাস পর ওর মা মারা গেছে। খিদে লেগেছে, যায় মৃত্যু মা বাবার কাছে ভাত চাচ্ছে। গোরস্থানে যায় একা একা সারাদিন ওখানে বসে বসে পাশে কান্দে। বলতে গেল একদম অসহায়। ওদের আত্মীয় স্বজন অনেকেই আছে, কেউই দেখে না। যেটুকুই দেখে এই যে চার দোকানদার মুল্লুক নিজেরাই 10-20 টাকা দিয়ে আবার হোটেলে লিজা খাওয়ায়। শীতের ভিতর দিকে অনেক কষ্ট করে। একবারে কাছে রেখে দিয়ে ওকে লালন পালন করা ততটুকু আমরা পারি না। সাগরের এমন করুণ পরিস্থিতিতে আশার আলো দেখিয়েছে উপজেলা প্রশাসন। তার জীবন জীবিকার নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাকে অলরেডি শুকনো খাবারের একটা ব্যবস্থা করেছি, তার সাথে আরো আমরা যোগাযোগ করব এবং তাকে পুনর্বাসনের জন্য বা তার যে অসুবিধাগুলো আছে আমরা কিভাবে আরো বেশি তার কমফোর্টেবল করা যায় এবং কি কি করা যায় তার জন্য আমরা আসলে সেগুলো করার চেষ্টা করব। প্রশাসনের এই আশ্বাস বাস্তবায়নের মধ্য দিয়ে দ্রুত স্বস্তি ও স্বনির্ভরতা ফিরবে 30 বছর বয়সী যুবক সাগরের জীবনে, এমনটাই চাওয়া সবার। সৈয়দা মুনিরা ইসলাম, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ রাত 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাই।